বিএনপির টিকিট। এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো, সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কতদূর এগোলো সেটা একটা। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন। সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা? দেখুন, জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে। জোট বলতে যারা 15 বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে। নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে, এই আলোচনাও আছে, শোনা যাচ্ছে। সো যেই 63টা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি, সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি। মানে আলোচনা তো ঠিক না, জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে, বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে, সেটা দেখবে বিএনপি। সো আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা, এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন। এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো 10 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, এরকমও আছে 3-4 জন তো অন অ্যান অ্যাভারেজ, কিন্তু 10-12 জন প্রত্যাশী এমনও আছে। সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ, রিয়েলি ভেরি টাফ। সো তারপরেও তো এই বাছাইটা করতে হয়। সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না, 300-র মধ্যে আমি কতজনকে, 300 জনকে দিতে পারবো, এর বেশি তো আমি দিতে পারবো না, কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে, এগুলো বলা হয়েছে। তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতাকর্মীরা আবেগের বশে হয়তো করছে, তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু এক একজন মনোনয়ন প্রত্যাশীদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসে। এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে, তাই না? সেটাও আমাদের সম্মান করতে হবে। আমি আপনার সাথে মানে আপনি নামগুলো বলবেন, কিন্তু আমাকে একজন দেখতে দেখতে পাঠিয়েছে নামগুলো বলার জন্য, যেমন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন, হাবিবুন নবী খান সোহেল। 400, 450, 500 মামলা শেখ হাসিনা তার বিরুদ্ধে দিয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি, আফরোজা আব্বাস, নিপুণ রায়, সৈয়দ আশরাফি পাপিয়া, রবিন ফারহানার কথা লিখছে, সেলিমা রহমান, আসলাম চৌধুরী, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, হ্যাঁ, নাজিবুদ্দিন আলম, ফজলে আজিম, মামুন হাসানের মতো। এই মানে আপনি এই লিস্ট শেষ করতে পারবেন না। আপনি কি মানে কাকে অভিযোগ করবেন, কোথায় অভিযোগ করবেন? একটা প্রশ্ন থাকে অনেক সময় যে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি? এটা না আজকে মাত্র মনোনয়ন তো না, প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত, সম্ভাব্য তালিকা, প্রাথমিক তালিকা। তো প্রাথমিক তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্তও হতে পারে। আর 63টা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই। সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট। আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি 5% বিএনপি রাজি হয়, যেহেতু শাহেদ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন, 5% যদি 10 জন, তাহলে এখনো 5 জন কিন্তু বাকি আছে। সো এটাও মাথায় রাখতে হবে। সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার। রুমিন ফারহানা, বিএনপি সংস্কার চাইছেন এবং বিএনপি নির্বাচনের জন্য যে আসলে প্রস্তুতি, সেখানে এখন পর্যন্ত যে মতপার্থক্য থেকে গেছে তার জন্য দায়ী, যেটা একটু আগে জনাব মান্নান বলছিলেন, সেটার ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। আপনি 19 দফা বলেন, ভিশন 2030 বলেন, 31 পয়েন্টস বা 31 দফা বলেন, এই সব কিছু বিএনপি দিয়েছে। এখন নোট অফ ডিসেন্টকে যদি আপনি প্রতারণামূলকভাবে মানুষকে ভুল বোঝাতে চেয়ে আপনি যদি এটাকে বলেন যে বিএনপি সংস্কার চাইছে না, আপনি এটা বলতে পারেন, কিন্তু মানুষ কিন্তু বোঝে। 1, 2 হলো নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতের তরফ থেকে এসছে, সব দল থেকে এসছে,
এক এক দল এক এক দিকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, আমাদের দ্বিতীয় যেই ধারাটি পরিবর্তনের কথা বলা হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ সংক্রান্ত, সেখানে 3টা দল নোট অফ ডিসেন্ট এসছে 3 রকম ভাবে, এনসিপি দিয়েছে, জামাত দিয়েছে, বিএনপি দিয়েছে। সো নোট অফ ডিসেন্ট মানে সংস্কার না চাওয়া বিষয়টি তেমন নয়, অথবা গণভোট এবং নির্বাচন একসাথে হোক সেটা চাওয়া মানে সংস্কার না চাওয়া তাও কিন্তু নয়, কিংবা 270 দিনের মধ্যে কার্যদিবসের মধ্যে সংস্কার বাস্তবায়ন না হলে অটো বাস্তবায়িত হয়ে গেছে বলে ধরে নেয়া এটাও সংস্কারকে না বলা নয়। আমি বরং আপনাকে একটা ছোট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি। ধরুন এই যে 84টা দফা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আমরা ভুলেই যাচ্ছি যে বাংলাদেশে বিনিয়োগ এখন কোভিডকালীন সময়ের চেয়েও নিচে নেমে গেছে। আমরা ভুলেই গেছি যে 300-র উপরে গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়েছে গত 1 বছরে। আমরা ভুলেই গেছি যে 360টার উপরে মব হয়েছে 365 দিনের মধ্যে। আমরা এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা এখন মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী মেয়াদ, তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এগুলো নিয়ে খুব ব্যস্ত। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টা সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল 18টিকে। এটা দৈনিক সমকালের একটা রিপোর্ট। তার মধ্যে থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য মাত্র 8টা প্রস্তাব চিহ্নিত করা হয়েছে, তার একটাও বাস্তবায়ন হয়নি, 3টা আংশিকভাবে হয়েছে। সেই 3টা কি কি? মহাসড়কে ফিলিং স্টেশনে স্বাস্থ্যসম্মত শৌচাগার, নাগরিকের পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার এবং সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করা। এই 3টা আংশিকভাবে হয়েছে। কোথায় 208 আর কোথায় আশু বাস্তবায়নযোগ্য 18? তার মধ্যে মাত্র 3টা। সো আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন? পণ্ডিতরা একরকম বোঝে সংস্কার, যারা দলের স্বার্থে সংস্কারকে ব্যবহার করতে চায়, যে যত দেরিতে হয় সংস্কার বা বিচারের জজবা তুলে নির্বাচনটাকে যত পিছানো যায় তাতে আমার হয়তো 2টা সিট বেশি হইলো বা কম হইলো, দলীয় স্বার্থে যারা এটাকে দেখে তারা সংস্কার একভাবে বুঝে। আমি তো গ্রামের একেবারে কৃষক, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, টেম্পু চালক বা আপনার অটোরিকশা চালক, তাদের সঙ্গে যখন কথা বলি, আমি বলি আপনারা পরের সরকারের কাছে কি চান? তারা বলে আমরা সস্তায় চাল চাই, আমরা প্রতিটা জিনিস যেগুলো এখন এত দাম দিয়ে কিনতে হয় আমরা কিনতে পারি না, নিত্য পণ্য, সেটা আমরা কম দামে পেতে চাই। আমরা চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডাক্তার সব সময় থাকবেন, আমরা চাই ওষুধগুলা যাতে পাওয়া যায়, আমরা চাই আমার বাচ্চাটার পড়াশোনার খরচটা যেন কম হয়, উল্টো যেন আমি মানে যদি মানে কিছু ভর্তুকি বা যেটাকে বিএনপি যেটা শুরু করেছিল, আইনের শাসনের মূল কথা যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতার কেন্দ্রীয় ভবন থেকে বেরিয়ে আসার কথা, সেগুলোর ক্ষেত্রে কি আসলে বাধা থেকে যাচ্ছে না অনেক ক্ষেত্রেই? একদম না মঞ্জুর। আপনি বলেন তো, এই যে মূল কি পয়েন্টগুলো আপনি বললেন, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য, বিএনপি কি সবগুলো জায়গায় সংস্কারের কথা বলে নাই? তার 31 দফাতেই তো সে বলেছে। আমি একটা উদাহরণ দিই, পৃথিবীর কোথাও আছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি কোনো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হতে পারবে না? এটা বাংলাদেশে করা হচ্ছে এবং বিএনপি এটা মেনে নিয়েছে। বিএনপির এত বড় একটা কম্প্রোমাইজ বলেন, সমঝোতা বলেন, মিউচুয়ালে আসা বলেন, এটাকে আপনি ছোট করে দেখবেন কেন? এটা তো বিএনপির ভীষণ ইতিবাচক একটা দিক। আবার আপনি চিন্তা করেন, আমরা যখন বলছি আমরা ডেপুটি স্পিকার করব বিরোধী দল থেকে, আমরা যখন বলছি সংসদীয় 5টা ইম্পর্টেন্ট কমিটির প্রধান আমরা বিরোধী দল থেকে করব, আপনি কি এগুলোকে বিএনপি ক্রেডিট দেবেন না? 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাট বিএনপি তো বলেছে যে তারা 70 অনুচ্ছেদ উঠিয়ে দেবে 4টা জায়গা ছাড়া। তো এগুলোকে আপনি সমঝোতার মনোভাব বলবেন না? এগুলোকে আপনি সংস্কারের প্রতি হ্যাঁ বলবেন না? এখন যে ক্যাম্পেইনটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল চাইছে তার ভোটটা কতটা বাড়িয়ে অন্যের ভোট কতটা কমানো যায়। এই কারণে প্রতারণার আশ্রয় নেওয়া বলেন, মিথ্যার আশ্রয় নেওয়া বলেন, সেটা নেওয়া হচ্ছে। এটা দুঃখজনক। জি, আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি ফারানা, আমার ভাই বলছেন যে বিএনপি সংস্কার করবে, এটা মানুষ বিশ্বাস করে না। এটা যদি মানুষ বিশ্বাস না করে তাহলে তো মানুষ বিএনপিকে ভোট দেবে না। আর মানুষ যদি বিএনপিকে ভোট না দেয়, জামাতকে বিশ্বাস করে, মানুষ জামাতকে ভোট দেবে, তাহলে তো আর কোনো প্রবলেমই নাই। প্রবলেম ইজ ওভার।
জামাত ক্ষমতায় যাবে, মানুষ যদি জামাতকে ভোট দেয়, তারপরে যে যে সংস্কার তারা যেখানে যেখানে করতে চায় ওনারা ভোট করবেন। দেওয়ার, ভোট নিয়ে আচ্ছা। নেওয়ার ভিতরে পার্থক্য আছে। না, তাহলে তো সেই চাপ আপনারা সরকারের উপর জারি রাখবেন। আচ্ছা, এজন্য আমরা level playing field ভাইয়া, চাচ্ছি। একটু এক মিনিট। অনভিজ্ঞদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এটাকে না আমরা একটা গণ আন্দোলন বলছি। যে আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না। আমি কি পথে নামি নাই? আমার এই মান্নান ভাইকে এটা অস্বীকার করবেন যে 2 থেকে 5, আপনি তো আমার সাথে, আপনিও ছিলেন, আমরা কি পথে ছিলাম না শাহেদ আলম ভাই? 14 ইলেকশনে এই চ্যানেল 24 এ মাজুদুল মতিনকে সাথে আমি লাইভে দেখিয়েছি কিভাবে হয়েছে? Of course. বুঝতে কিনা। সুতরাং তো এই এগুলোকে আন্দোলন- আপনারা আমি বলছি এগুলোর আপনাকে- ফাইনালি যেটা হয়েছে, আচ্ছা, ওটা শেষ করেন। এটা তো একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে, এটা তো একদিনের আন্দোলন না। আইএমএফ তার লোন বন্ধ করে দিয়েছে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা লোনের কিস্তি ছাড় করবে না। আইএমএফও কি বিএনপির বুদ্ধিতে চলে? এই প্রশ্ন তো আমি রাখতেই পারি আমার ভাইয়ের কাছে। বিএনপির হাতে 1.5 শতাধিক মারা গেছে। আমি জানি না ভাই এই তথ্য কোথায় পেয়েছেন, তবে আমি যেহেতু আমি ধরে নিচ্ছি সঠিক তথ্য বলছেন। অন্তর্কন্দলের কথা বলছি। হ্যাঁ, অন্তর্কন্দলে আমি এই তথ্য সঠিক ধরে প্রশ্ন রাখছি। বাংলাদেশে তো একটি সরকার আছে বর্তমানে, সেই সরকারটি কি করছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লাউড অ্যান্ড ক্লিয়ারলি, একবার না 1 লক্ষ বার যখনই বক্তব্য দিয়েছেন বলেছেন, আমি কোনো দলীয় পরিচয় শুনতে চাই না, মানব না। যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে ধরতে হবে, ধরা হোক। দল তার ব্যবস্থা নিয়েছে। সরকার কি করেছে? সরকার যদি ব্যবস্থা নিত তাহলে আমি বিএনপির কথা বলছি না, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই জায়গায় এসে দাঁড়ানোর কথা না। শাহেদ আলম